আমরা আমাদের এই আলোচনা সভায় আজকে বেকারত্বকে একটা মাল্টি ডাইমেনশনে ধরতে চাই। সে তার মধ্যে যেমন একদিকে হকার উচ্ছেদ আছে, যেমন 2014 সালে একটি হকার সংক্রান্ত আইন কেন্দ্র সরকার নিয়ে আসে, যে আইনে বলা হয় যে হকার উচ্ছেদ সেইভাবে করা যাবে না, একটা টাউন রেন্টিং কমিটি তৈরি করতে হবে। সে কমিটি ঠিক করবে কোথায় হকার বসানো যাবে, কোথায় যাবে না, এবং প্রত্যেক হকারকে তার নিজের ব্যবসার যাতে ক্ষতি না হয় সেটা মাথায় রেখে তাদেরকে নির্দিষ্ট জায়গায় তাদের হকারি করতে দিতে হবে। তার উল্টো দিকে আমরা দেখছি যে আজকের দিনে দাঁড়িয়ে আমাদের রাজ্য সরকার আগে হকার উচ্ছেদ করে নিচ্ছে, তারপরে টাউন রেন্টিং কমিটির কথা বলছে। মানে আগে উচ্ছেদ করে দেবো, তারপর আমাদের যাদের মনে হবে তাদের কাউকে রাখলে রাখবো, না রাখলে নাও রাখতে পারি, আমাদের মিটিংয়ে আয় তবে দেখবো আর কি করা যেতে পারে। ব্যাপারটার জন্য এরকম মানে দান ভিক্ষার জায়গাতে ব্যাপারটাকে নিয়ে গেছে, যেটা একটা আইনত অধিকার ছিল। আমরা আগেই একটা উদাহরণ দিয়েছি যে আমাদের রাজ্যে যে হোসিয়ারি শ্রমিকরা রয়েছে তারা 10,000 টাকার নিচে তাদের মাসিক মজুরি, 10,000 টাকার নিচে, এবং যারা কন্ট্রাকচুয়াল তাদের মধ্যে আবার বিশেষ করে মহিলারা যারা নিটিং এবং কাটিং সেকশনে কাজ করে আর কি, তাদের এই পার্মানেন্ট শ্রমিকদের থেকেও মাইনে আরও কম, মজুরি আরও কম। এই তো পরিস্থিতি আমাদের চাই। এবার আমরা রণযোদ্ধার থেকে আজকে সমৃদ্ধ হলাম আর কি এই পুরো আলোচনার ভিত্তিতে, সেখানে অনেকগুলো জায়গা উঠে এসেছে। একই সাথে আমি একটু যোগ করছি যে আমাদের দেশে একটা জিনিস খুব নতুন, মার্কিন যুক্তরাষ্ট্রে ওয়াল স্ট্রিট আন্দোলন আজ থেকে 10 বছর আগে হয়ে গেছে, এবং ওখানকার মানুষ দীর্ঘ সময় এই ফাটকা বাজারে টাকা লাগিয়ে তাদের কত সমৃদ্ধি হয়েছে তারা বুঝে গেছে। আমাদের দেশের মানুষের কাছে এটা নতুন, তারা ভেবেছে যে ঠিক আছে কাজকর্ম করতে পারছি না, তাহলে ওখানে শেয়ার বাজারে টাকা লাগিয়ে এবার বিশাল ব্যাপার হবে আর কি। আমাদের কত কি হচ্ছে সেটা তারা বলতে পারবে ভালো করে, যে তারা কত কি এগোতে পেরেছে। লক্ষণীয় যে ওই লেখাপড়া করে যে গাড়ি ঘোড়া চড়ে যে একটা একটু বিকশিত উদাহরণ আমরা পেয়েছিলাম 3 ইডিয়টসে, এবং তারপরে হিচকিতে এসে রানী মুখার্জি বললেন তার মানে একজন শিক্ষিকা হিসেবে তার ছাত্রকে যে তুই পাড়ার জুয়া সেক্টরে টাকা লাগাস কেন, তোকে সরকারি ব্যবস্থা করে দিচ্ছে, তুই বড় হয়ে ভালো করে অঙ্কটা শেখ, তুই তো অঙ্কটা ভালো করতে পারিস, স্ট্যাটিস্টিক্স ভালো বুঝিস, রাশিবিজ্ঞানটা ভালো জানিস, তুই ডাইরেক্ট শেয়ার বাজারে টাকা লাগা। তো এই তো পরিস্থিতি, এটা আমাদের কাছে নতুন আর কি, এবং আমাদের বামপন্থী রাজনীতির কাছে এটা নতুন, এই আলোচনা কম হয়। ফলে একটা প্রশ্ন রাখলাম, কিন্তু এই কথাগুলো বলছি এই কারণে যে আমরা মাল্টি ডাইমেনশনে বেকারত্বকে ধরতে চাইছি। ফলে এখানে শুধু আমরা শ্রমিকদের লড়াই, কৃষকদের লড়াই, মহিলাদের লড়াই, অন্যান্য নিপীড়িত অংশের লড়াইয়ের সাথে সাথেও আজকে একটা নতুন আঙ্গিকে আমরা একটু আমাদের আজকে কর্মসংস্থানের প্রশ্নটাকে দেখতে চাই বলে আমাদের যে জলবায়ু পরিবর্তনের কথা বলা হয় বা অন্যান্য যে প্রেক্ষিতগুলো রয়েছে, আমাদের এনভায়রনমেন্ট ভিত্তিক যে আলোচনাগুলো চলছে তার সাথে কর্মসংস্থানের একটা যোগ আছে কিনা সেইটা একটু অনুসন্ধান করব। তাই জন্য জনস্বাস্থ্য মোর্চার পক্ষ থেকে আজকে সাথী পৌলমী আমাদের সাথে উপস্থিত রয়েছেন, আমি তাকে কিছু বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি। আমি পৌলমী, জনস্বাস্থ্য মোর্চার সদস্য। আমাদের সংগঠন শুরু হয় লকডাউনের মধ্যে, লকডাউনের স্বতঃস্ফূর্ত বিরোধিতার মাধ্যমে। আমি মূলত আজকে যে জায়গা থেকে বেকারত্বের সমস্যাটাকে করার চেষ্টা করব সেটা হচ্ছে মূলত ওই মানে বেকারত্ব এবং তার যে প্রভাব সেটা তো মাল্টি ডাইমেনশনাল। আমরা যদি লকডাউনের কথা ভাবি, এই লকডাউনের সময় 2021-22 সালে ভারতবর্ষের অবস্থান কিন্তু হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে প্রচুর নিচের দিকে নেমে গেছে, এবং শিশু অপুষ্টি ইত্যাদি নানা রকম ক্ষেত্রে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের অবস্থান অত্যন্ত ভয়ঙ্কর। ওই আবার তথ্যের জায়গায় হয়তো এক্স্যাক্ট ফিগারগুলো বলতে গেলে এই নিয়ে অনেক বিতর্ক উঠতে পারে, কিন্তু আমাদের চারপাশের পরিস্থিতি দেখে এটা বুঝতে মানে কোনো অসুবিধা হয় না
যে জনস্বাস্থ্যের যেগুলো প্রাথমিক দাবি, পুষ্টিকর খাদ্য, পরিশ্রুত পানীয় জল এবং সরকারি পরিষেবায় প্রত্যেকের জন্য বিনামূল্যে চিকিৎসার ব্যবস্থা এবং সুস্থ পরিবেশে বাঁচার অধিকার, এই প্রত্যেকটাই কিন্তু সাংঘাতিকভাবে আজকে চ্যালেঞ্জের মুখে দাঁড়িয়ে আছে। লকডাউনের সময় যদি বেকারত্বের সমস্যার কথা ভাবি, অসংগঠিত ক্ষেত্রে আমরা দেখব কর্মসংস্থান এর আগে থেকেই ভীষণভাবে কমছিল। আমরা যদি ওই নয়া উদারবাদী অর্থনীতি যবে থেকে আমাদের এখানে কায়েম হয়েছে, আমরা সেই ইতিহাসটা দেখি, ক্রমশ সময়ের সাথে সাথে অসংগঠিত ক্ষেত্রের ওপর নানা রকম আক্রমণ নেমে আসছিল। খুচরো ব্যবসার ওপর আক্রমণ নেমে আসছিল। নোটবন্দির সময় আমরা দেখেছি ছোট এবং মাঝারি ব্যবসায়ীরা অনেকেই মানে একদম বাজার থেকে বেরিয়ে গেছেন, তারা তাদের ব্যবসা ধরে রাখতে পারেনি। লকডাউনের সময় এসে দেখলাম আমরা যে ট্রেন্ডটা আগে থেকেই ছিল, যে ইনফরমাল সেক্টরে কত মানুষের কর্মসংস্থান হচ্ছে, সেই ট্রেন্ডটা ক্রমশ নিচের দিকেই যাচ্ছিল। লকডাউনের সময় হঠাৎ করে দেখা গেল প্রচুর মানুষ এই ইনফরমাল সেক্টরে একসাথে কাজ হারালেন এবং পরিযায়ী শ্রমিকদের যে ভোগান্তি হলো সেগুলো আমরা প্রত্যেকেই দেখেছি। আমাদের আজকের আলোচনার বিষয়বস্তু শুধু এই পুরনো ঘটনার মানে বৃত্তান্ত আবার করে বলা নয়। আজকে যেহেতু আমরা দাঁড়িয়ে কথা বলছি WPA প্ল্যাটফর্মে, এখানে আমরা বামপন্থী দলগুলোকে এক জায়গায়, এক ছাতার তলায় আনার একটা প্রকল্পের মঞ্চ হিসেবে এই জায়গাটাকে দেখছি। সুতরাং এই লকডাউনের সময়টাকে যদি আমরা ফিরে দেখি, আমাদের মধ্যে অনেকেই সে সময় লকডাউনের বিরোধিতার কথা যখন ভাবছিলাম, আমরা কিন্তু বামপন্থী দলগুলোকে আমাদের সামনে দেখতে পাইনি। বেশিরভাগ বামপন্থী দলগুলোর বড় ব্যানারগুলো কিন্তু সেদিন কোনো লকডাউন বিরোধী মঞ্চ তৈরি করা সম্ভব হয়নি। অবশ্যই আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি দেখি, এই দলগুলোর মধ্যে বা ছোট বিভিন্ন সংগঠনের মধ্যে প্রচুর ব্যক্তি ছিলেন যারা এই স্বতঃস্ফূর্ত লকডাউন বিরোধিতায় অংশ নিয়েছিলেন। যেরকম লকডাউন বিরোধী গণ উদ্যোগ বলে একটি প্রচেষ্টা তৈরি হয়েছিল, আমরা সবাই সেখানে ছিলাম। কিন্তু আমি যে কথাটা আজকে বলতে চাইছি সেটা হচ্ছে বামপন্থী পরিমণ্ডলে এই বিষয়টা নিয়ে একটু আলোচনার প্রয়োজন আছে। তার কারণ এই লকডাউনের সময় বেশ কিছু জিনিস আমরা প্রথম দেখি। এক নম্বর হচ্ছে রাজনৈতিক বা অর্থনৈতিক অবস্থান নির্বিশেষে পৃথিবীর সবকটি দেশে একসাথে লকডাউন কায়েম হচ্ছে। সেখানে কিন্তু কি অর্থনৈতিক ব্যবস্থা সেই দেশে কায়েম রয়েছে বা কোন সরকার সেই দেশে রয়েছে সেটা খুব একটা তার জন্য তারতম্য হলো না। আমরা দেখলাম একসাথে লকডাউন হলো এবং সেই লকডাউনের কোলাটারাল ড্যামেজ আমাদের মতো দেশে এসে পড়লো সবচেয়ে বেশি ইনফরমাল সেক্টরে, খুচরো ব্যবসায় এবং যেগুলোকে ওই স্মল আর মিডল এন্টারপ্রাইজ বলে সেগুলো। ওই সরকার, আমাদের আলোচনায় এর আগে উঠে এসছে যে সরকার, রাজ্য সরকার হোক, কেন্দ্রীয় সরকার হোক, আমাদের এখানে সব সরকার, তারা মুখে বলছেন যে তারা ছোট এবং মাঝারি উদ্যোগকে প্রচুর উৎসাহ প্রদান করছেন, কিন্তু যখন মাঠে নেমে কাজের জায়গা দেখা যাচ্ছে তখন দেখা যাচ্ছে সরকার যে ধরনের কর্মসূচি নিচ্ছে সেগুলো পুরোপুরি এই ধরনের ইনফরমাল সেক্টর এবং ছোট উদ্যোগ বা মাঝারি উদ্যোগের বিরুদ্ধে। আর একটা জিনিস লক্ষণীয়, গত বেশ কিছু বছরের আমরা যদি ট্রেন্ড দেখি, ইনফরমাল সেক্টরে কত মানুষের কর্মসংস্থান হচ্ছে সেই ধারা যেরকম ক্রমশ কমে আসছে, একইভাবে এর একটা ধারা বাড়ছে।
সেটা হচ্ছে অর্গানাইজড সেক্টরে যারা চুক্তিবদ্ধ শ্রমিক, সেই কথাও আমাদের আলোচনায় আগে উঠে এসেছে। অর্গানাইজড সেক্টরে এই যে চুক্তিবদ্ধ শ্রমিক যারা রয়েছেন তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে বাকি শ্রমিকদের সাথে একটা সাংঘাতিক মাইনের একটা তারতম্য, এবং সেই তারতম্য কিন্তু শ্রমিকের অধিকারের প্রশ্নে। সেখানে শ্রমিকের অধিকারের প্রশ্নে কিন্তু প্রচুর জনস্বাস্থ্যের অধিকার থাকে। সেই অধিকার বা যে বেনিফিটসগুলো তারা পান, সেই অধিকারগুলো কিন্তু তারা পাচ্ছে না। এই ট্রেন্ডেও আমরা যদি দেখি, লকডাউন পরবর্তী সময় কিন্তু যেরকমভাবে ইনফর্মাল সেক্টরে কর্মীর সংখ্যা কমছে দেখা যাচ্ছে, একইভাবে অর্গানাইজড সেক্টরে কিন্তু আমরা দেখছি বেশি মানুষের কর্মসংস্থান হয়েছে চুক্তিবদ্ধ শ্রমিক হিসেবে। অবশ্যই পার্মানেন্ট কর্মী হিসেবে তারা যায়নি, পার্মানেন্ট কর্মচারীর মতন মাইনে ইত্যাদি তারা পান না, সুযোগ সুবিধাও পান না। এই ক্ষেত্রে আবার আর একটা বিষয় ভীষণভাবে লকডাউনের সময় উঠে এসেছিল, এবং সেই বিষয়টা আবার আমাদের রাজ্যে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আসলে এই লকডাউনের সময় সমস্ত দেশে একসাথে লকডাউন হওয়ায় আমরা যে জিনিসটা দেখেছিলাম, যে বিষয়টা আমাদের চোখের সামনে চলে এসেছিল, সমস্ত দেশগুলি কিছু অতিরাষ্ট্রিক সংস্থা বা অতিরাষ্ট্রিক নিয়ামক সংস্থার নির্দেশ মেনে এই কাজগুলো করছে। যেমন লকডাউন হয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশ মেনে, সেটি ইউনাইটেড নেশনের সাথে কাজ করে, এরকমই একটি অতিরাষ্ট্রিক সংস্থা, এবং সেই সংস্থায় কিন্তু প্রচুর বিনিয়োগকারী রয়েছেন, প্রচুর চ্যারিটেবল ফান্ড, প্রচুর এমএনসি বিনিয়োগকারী রয়েছেন, এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থাকে কিন্তু একটা বেশ প্রফিটেবল একটা অর্গানাইজেশন হিসেবেই তারা দেখে। তার হিসাবও আছে, মোটামুটি কত টাকা ইনভেস্ট করে 10 বছরে কত টাকা রিটার্ন পাওয়া যায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা থেকে, সেটাও গুগল সার্চ করলে দেখা যাবে। তো এই জায়গায় কোথায় বামপন্থী দলগুলো এবং বামপন্থী পরিমণ্ডলে একটা সেলফ ক্রিটিসিজমের জায়গা রয়েছে। আমরা এখনো যদি দেখি মান্থলি রিভিউ বা ইত্যাদি যে লেফট ন্যারেটিভগুলো রয়েছে বা বড় দলগুলো, তারা কিন্তু অনেকেই হয়তো লকডাউনের ক্ষেত্রে প্রশ্ন নিয়ে এসছেন ডোল অর্থনীতি, যে মানুষদের যারা কর্মসংস্থান হারাচ্ছেন, যারা বেকারত্বের দিকে ঢলে পড়ছে, তাদেরকে একটা ডোল বা তাদের একটা কোনো রকমের কম্পেনসেশন দিয়ে এই বিপদটা থেকে বাঁচা যায় কিনা। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামও কিন্তু এই একই পথে হাঁটছে। ইউনিভার্সাল বেসিক ইনকামের একটা দাবি পৃথিবীর অনেক দেশে কিন্তু লেফট ন্যারেটিভে আসছে। আমাদের দেশের লেফট ন্যারেটিভে ইউনিভার্সাল বেসিক ইনকাম শব্দটা আমরা এখনো শুনছি না, কিন্তু আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি দেখি এই কন্যাশ্রী ইত্যাদি প্রকল্পগুলো এবং ক্লাবগুলোকে যে পরিমাণ টাকা দিয়ে দেওয়া হচ্ছে এই ক্লাবের হাতে, এটা কিন্তু ডোল অর্থনীতি। এই কর্মহীন একটা শ্রেণী, তারা পুরোপুরি সরকারের কাছ থেকে পাওয়া এই অনুদানের ওপর নির্ভরশীল। সেই অনুদানে অবশ্যই স্বাচ্ছন্দ্য সম্ভব নয়, এবং যেহেতু আমাদের দেশে বেসরকারি সরকারি স্বাস্থ্য পরিষেবা নেই বা সরকারি শিক্ষা পরিষেবা ভেঙে পড়ছে, অবশ্যই এই মানুষগুলো, আমরা যদি ওই হিউম্যান ডেভেলপমেন্টের ইন্ডেক্স বিচার করি, তারা সেই সমস্ত সুযোগ সুবিধার আওতায় আসতে পারছেন না। অথচ বামপন্থী দলগুলোর ক্ষেত্রে বোধহয় জনবিচ্ছিন্নতা এমন একটা জায়গায় গেছে, আমরা কিন্তু মানুষকে এই জায়গায় সংগঠিত করতে পারছি না যেখানে এই ডোল অর্থনীতির আমরা বিরোধিতা করতে পারব। অনেক জায়গায় কিন্তু লেফট ন্যারেটিভেও দেখা যাচ্ছে যে বামপন্থী দলগুলো ক্ষমতায় এলে এই একই রকম সমস্যার একই ডোল অর্থনীতির সমাধানের রাস্তায় তারা হাঁটবে কিনা, এটা কিন্তু একটা প্রয়োজনের জায়গায় রয়েছে।
থিওরিটিক্যাল জায়গায় ভেবে দেখতে বলবো, যেখানে হারারির মতন লেখক, তারা সেপিয়েন্স বইতে তারা কিন্তু একদম যেখানে চতুর্থ শিল্প বিপ্লবের কথা বলছেন, এবং তারা বলছেন যে এই চতুর্থ শিল্প বিপ্লবের ফলে যে প্রচুর উদ্বৃত্ত তৈরি হবে সমাজে, সেই উদ্বৃত্ত সম্পদের উদ্বৃত্ত নয়, প্রচুর মানুষ যাদেরকে কাজ দেওয়া আর সম্ভব হবে না, মানে বেকারের সংখ্যা বাড়বে। সেই জায়গায় মানে দেখা যাচ্ছে ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম বা তাদের থিঙ্ক ট্যাঙ্ক বলা যায় এই হারারি, তারা ইউজলেস ইটার এরকম ডেরোগেটরি শব্দবন্ধ ব্যবহার করছে, এবং তারা নিদান দিচ্ছেন এই ডোল অর্থনীতি বা ইউনিভার্সাল বেসিক ইনকাম এদের মুখে ছুঁড়ে মেরে এই সমস্যার মানে একটা চটজলদি সমাধানের রাস্তায় হাঁটা যায়। এই বিপদের বিষয়ে কিন্তু আমাদের প্রত্যেককে সচেতন হতে হবে। এই ফাঁদে যেন আমরা পা না দিই। লকডাউন বিরোধিতার ক্ষেত্রে আমরা কিন্তু সরকারি ন্যারেটিভে পা দেওয়ার ভুল আমরা অনেকেই করেছি। লকডাউন প্রসঙ্গে, যেহেতু সেটা আমাদের কাজের দায়রার মধ্যে পড়ে, সেই প্রসঙ্গে একটা বিষয় আসে যেটা অনেক বেশি সরাসরি জনস্বাস্থ্যের বিষয়ের সাথে যুক্ত। আমাদের সংগঠন যখন তৈরি হয়, আমাদের আর একটা মূল দাবি ছিল করোনার গণ টিকাকরণ কর্মসূচির বিরোধিতা। সেই জায়গাতেও কিন্তু আমরা সমস্ত বামপন্থী দলগুলোর থেকে বিরোধিতা পেয়েছি বিভিন্ন ডাক্তার সংগঠন এবং ডাক্তারদের থেকে। অবশ্যই আমাদের সাথেও প্রচুর চিকিৎসককে আমরা পেয়েছি যারা আমাদের পাশে থেকে এই আন্দোলনকে এগিয়ে নিয়ে গেছে। হয়তো যে সময় করোনা মহামারী নিয়ে এই গোটা পৃথিবী জুড়ে টালমাটাল পরিস্থিতি চলছিল, মেইনস্ট্রিম ন্যারেটিভে হয়তো এই ভ্যাকসিন সংক্রান্ত সব বিষয়গুলো উঠে আসে, কিন্তু আজকে আমরা আলোচনা করছি 2 বছর বাদে। আজকে বোধহয় দুটো বিষয়ে সকলের আজকে আমি দুটো বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করি। আমাদের দেশে এবং পৃথিবীর সর্বত্র, আমার সংখ্যা দিয়ে বিভ্রান্ত করব না, কিন্তু একটা বিষয় পরিষ্কার যে এই গণ টিকাকরণের পরে অসংক্রামক রোগ লাগাম ছাড়া মাত্রায় পপুলেশনের মধ্যে বাড়ছে। ঠিক দেখা যাচ্ছে আমাদের সংগঠন জনস্বাস্থ্য মোর্চা, আমরাও এরকম একটা সার্ভে করেছিলাম বেশ কিছু হাসপাতালের ডেটা নিয়ে। এরকম ইন্স্যুরেন্স কোম্পানিগুলোর ডেটা, এরকম সেকেন্ডারি ডেটা প্রচুর আছে। সরকার কিন্তু এই জনস্বাস্থ্যের এত বড় একটা ক্রাইসিস গোটা পৃথিবীর ওপর, দেশের ওপর নেমে এলো, হঠাৎ করে তারপর থেকে জনস্বাস্থ্য সংক্রান্ত, সরকারি হাসপাতালের তথ্য সংক্রান্ত সমস্ত ডেটা পোর্টালে আপলোড করা বন্ধ করে রেখেছে। সেটা আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার সবাই। সুতরাং আসল পরিস্থিতিটা কি সেটা বোঝার উপায় কম, পরিস্থিতি কম, সেকেন্ডারি ডেটার উপর আমাদের কিছুটা নির্ভর করতে হবে। যেখানে দেখা যাচ্ছে ডায়াবেটিস, হৃদরোগ, হাইপারটেনশন, রক্তক্ষরণজনিত সমস্যা, ক্যান্সার ইত্যাদি অসংক্রামক রোগ দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে বাড়ছে। মৃত্যুর সংখ্যা, এক্সেস ডেথ এর একটা বিষয় আমাদের গোটা দেশে এবং গোটা পৃথিবীতে 2020 সালে কোথাও এক্সেস ডেথ দেখানো যায়নি। আমরা আমাদের দিক থেকে কলকাতা মিউনিসিপ্যাল কর্পোরেশনের তথ্য বার করেছিলাম, 2020 সালে আমাদের শহরে কোনো এক্সেস ডেথ নেই। সামান্য এক্সেস ডেথ যা দেখা যাচ্ছে, পাওয়া যাচ্ছে বিভিন্ন দেশে বা সেকেন্ডারি ডেটার সূত্র থেকে, সব 2021-এর পর। আর বর্তমানে খেলোয়াড় এবং অল্প বয়সীদের মধ্যে হঠাৎ হার্ট অ্যাটাকের পরিমাণ কিন্তু আশঙ্কাজনক। আমরা বহুদিন খবর বহু এরকম খবর পাচ্ছি। এই বিষয়ে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করব। আমাদের সংসদে, রাজ্যসভায় কিন্তু ইতিমধ্যে এই নিয়ে আলোচনা হয়েছে। সরকারকে, স্বাস্থ্য দপ্তরকে এই বিষয়ে তাদের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। যথেষ্ট তথ্য পোর্টালে নেই, এই কথাও রাজ্যসভায় ডিসকাশনে উঠে এসছে। এবং
এই বিষয়ে আর কি করা, মানে এই বিষয়ে সঠিক তথ্য প্রকাশ করে দেখতে হবে যে জনস্বাস্থ্যের ওপর কি প্রভাব পড়বে। ওই আবার যদি ফিরে আসি আজকের আলোচনার বিষয়ে, আবার যদি মান্থলি রিভিউ বা আমি যদি বিভিন্ন বামপন্থী দলগুলোর অ্যানালিসিস দেখি, আজকে 2 বছর পরেও তারা কিন্তু এই ভ্যাকসিনেশন লকডাউন সংক্রান্ত বিষয়ে তাদের পুরনো অবস্থানেই রয়েছে। পরবর্তী পরিস্থিতির থেকে তাদের অ্যানালিসিসের কোনো পরিবর্তন কিন্তু আমরা দেখছি না। তাহলে কিন্তু ওই ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের যে এজেন্ডা আরও ধার দেওয়া এবং আরও ধার দিয়ে অর্থনীতিকে নিয়ন্ত্রণ করা এবং যে মডেলে, যে উন্নয়নের মডেল আমাদের সামনে এই নয়া উদারবাদ নিয়ে আসছে, তাতে স্বাভাবিকভাবেই একটা প্রান্তিক শ্রেণী তৈরি হবে যারা কর্মহীন, এবং তাদের উপর এই ধরনের দায় চাপিয়ে দেওয়া, সেটা জনস্বাস্থ্যের দায়, যেরকম এই পরীক্ষামূলক চিকিৎসার দায় তাদের ওপর যেরকম সহজে চাপানো যায়, একইভাবে অপুষ্টির দায় তাদের ওপর চাপানো যায়, শিক্ষাহীনতার দায় তাদের ওপর চাপানো যায়, এবং এরকম অনেক রকম ভাবে যে পভার্টি, মাল্টি ডাইমেনশনাল পভার্টি, তার দায় এই শ্রেণীর ওপর চাপিয়ে দেওয়ার যে প্রকল্প, তা কিন্তু দেখা যাচ্ছে আমাদের সংসদীয় ডান বাম এই মডেলের কেউই বিরোধিতা করছেন না। উদারনৈতিক এই রাজনীতির যে উন্নয়নের মডেল, এর বিরোধিতা কিন্তু কোনো সংসদীয় দলকেই আমরা করতে দেখছি না। আমাদের আজকের আলোচনায় এর আগে সেটা উঠেও এসছে যে অর্থনীতির মডেলের তফাৎ আমরা কি দেখছি এই দলগুলোর মধ্যে, দেখা যাচ্ছে দেখতে পাচ্ছি না। যেহেতু দেখতে পাচ্ছি না, এবার দ্বিতীয় প্রসঙ্গে আসি, যেখানে দেখছি অর্গানাইজড সেক্টরে আমাদের চুক্তিবদ্ধ শ্রমিক, তার সংখ্যা ক্রমশ বাড়ছে। আমাদের সংগঠনের তরফে আমরা একটা স্বাস্থ্য সমীক্ষা করেছিলাম যাদবপুর ইউনিভার্সিটির চুক্তিবদ্ধ শ্রমিকদের মধ্যে। এই যাদবপুর ইউনিভার্সিটি চুক্তিবদ্ধ শ্রমিক, এরাই লকডাউন বা ভ্যাকসিনেশনের সময় এরা কিন্তু এ বিষয়ে যথেষ্ট সচেতন ছিলেন না। এই ইউনিভার্সিটিতে কাজ করতে করতে মানে সিনকোপ হওয়া এবং একজন কর্মীর হঠাৎ হার্ট অ্যাটাক হয়ে মারা যাওয়ায় তারা খানিকটা শঙ্কিত হয়ে আমাদের সাথে যোগাযোগ করে এবং আমরা সেখানে একটা স্বাস্থ্য সমীক্ষার কাজ করি। দেখা যাচ্ছে এই ধরনের কন্ট্রাক্ট চুক্তিতে যারা কাজ করছে, বড় বড় কারখানার ক্ষেত্রে কি হচ্ছে সেই প্রসঙ্গে আমি পরে আসছি। এরকম মানে ইউনিভার্সিটি বা এরকম শিক্ষাক্ষেত্রে ছোটোখাটো অফিসে, যেহেতু আমরা একটু আগে আলোচনা করলাম গ্রুপ সি বা গ্রুপ ডি, এই কাজগুলো দেখা যাচ্ছে পুরোপুরি আর পার্মানেন্ট কর্মীদের হাতে থাকছে না, এইগুলো সব আউটসোর্স করা হচ্ছে। এই কর্মীরা হয়তো তারা ল্যাবে কাজ করে, কোনো ল্যাব পরিষ্কার করা, ইউনিভার্সিটির ল্যাবের কেমিক্যাল এক জায়গা থেকে এক জায়গায় নিয়ে যাওয়া, এই ধরনের কাজ করে। সেই কাজ করতে গিয়ে সাফাই কর্মচারী, তার গায়ে অ্যাসিড পড়ে যে বার্ন হয়েছে, তার চিকিৎসার দায় কিন্তু কর্তৃপক্ষ নিচ্ছে না। এমনকি তার যে ন্যায্য ছুটি, তাকে বাড়িতে থেকে যে মানে করতে হবে, দেখা যাচ্ছে সে যেহেতু কন্ট্রাক্ট ওয়ার্কার, তার মাইনে কাটা হচ্ছে তার মেডিকেল লিভের জন্য। তো দেখা যাচ্ছে এই আমাদের জিডিপির হিসেব করলে সরকার দেখাচ্ছে আমাদের ম্যাক্সিমাম জিডিপি নাকি আসছে এই সার্ভিস সেক্টর থেকে। এই সার্ভিস সেক্টরের জিডিপির হিসেবে কিন্তু এই মানুষটিও রয়েছে, সে যে শ্রমটা দিচ্ছে তার হিসেবেও কিন্তু তার মধ্যে ধরা হচ্ছে। কিন্তু অবশ্যই মানে তার বেসিক রাইটসের জায়গায় তার কোনো অধিকারই নেই। কিছুদিন আগেই আমরা দেখলাম অন্ধ্রপ্রদেশে একটা ফার্মাসিউটিক্যাল কোম্পানিতে একটা বিচ্ছিরি অ্যাক্সিডেন্ট হয়েছে, যেখানে ঠিক এই কেমিক্যাল এক্সপোজারে বেশ কিছু শ্রমিক তারা মারা গেছেন, বেশ কিছু শ্রমিক তারা হাসপাতালে ভর্তি হয়েছেন। সেখানেও দেখা যাচ্ছে শ্রমিকদের মধ্যে এই একই রকমের মানে তারা উদ্বিগ্ন যে কর্তৃপক্ষ তাদের চিকিৎসার দায়িত্ব নেবেই না, এমনকি এই দীর্ঘদিন যে তারা কাজ থেকে ছুটি নিয়ে তাদের বাড়িতে থাকতে হবে, তারা কাজে ফিরে যেতে পারবেন কিনা সেটাই তাদের প্রশ্নের মুখে। তাহলে এই যে মুক্তবাজার অর্থনীতির নামে
আমাদের দেশে সরকারি কর্মচারীর সংখ্যা কমিয়ে দেওয়া হচ্ছে, বদলে সেজ, এই অ্যাক্সিডেন্টটা হয়েছে কি স্পেশাল ইকোনমিক সেজে। আমরা যদি খবরগুলো একটু ফলো করে দেখি, আমরা দেখব এই সেজগুলিতে অ্যাক্সিডেন্ট ভীষণ কম। যেহেতু শ্রমিকদের অধিকার নেই, সেই জন্যে তাদের রেগুলেটরি নর্মসের ব্যাপারে কর্তৃপক্ষ যথেষ্ট উদাসীন। তারা রেগুলেটরি নর্মসের ব্যাপারে আদৌ যথেষ্ট নিয়মকানুন মেনে চলে না। তো ওই আবার আমরা যদি দেখি, এই যে শ্রমিকরা যারা গিয়ে, যাদের খুচরো ব্যবসা ধ্বংস হলো, যারা কৃষি থেকে যথেষ্ট কৃষিতে কর্মসংস্থান হলো না, যারা খুচরো এবং মাঝারি উদ্যোগে যারা কাজ হারালেন, সেই লকডাউনে হোক বা তার আগে আমাদের নোটবন্দিতে হোক বা বিভিন্ন যে লাগাতার ধারাবাহিক যে আক্রমণ এই ফিল্ডগুলোর ওপর নেমে এসছে সেগুলোতে হয়, তার সামনে দুটো রাস্তা খোলা। হয় এই চুক্তি শ্রমিক হয়ে কোনো অধিকার ছাড়া এরম ধরনের উদ্যোগে গিয়ে নিজের শ্রম বিক্রি করতে হবে, যেখানে তার জীবন সংকট হতে পারে এবং সেইখানে কোনো দায় নেবে না কর্তৃপক্ষ। অথবা অন্যদিকে তার সামনে রয়েছে ওই ঘরে বসে ডোল নেওয়া। আর আমাদের রাজ্যে যদি দেখি, ওই কলকাতা ফটাফট আর জুয়ার অর্থনীতি, একটা বিরাট সংখ্যক মানুষকে জুয়া এবং ক্লাবগুলোকে মদে ডুবিয়ে দিয়ে যে কর্মসংস্কৃতির ক্ষেত্রে একটা পরিবর্তন আনা হয়েছে, সেটাও একটা লক্ষণীয় পরিবর্তন, যে বিষয়ে আমাদের সচেতন হতে হবে। এবং সেই জায়গাটার মোকাবিলা করতে গেলে কিন্তু উপযুক্ত সাংস্কৃতিক আন্দোলনেরও প্রয়োজন আছে, যে ব্যাপারে আমাদের বামপন্থী ভাবধারার মানুষদেরকে সচেতন হতে হবে। শ্রমিকের অধিকারের ক্ষেত্রে আর একটা কথা বলবো, আমাদের রাজ্যে একটা সাকসেসফুল আন্দোলন আমরা ইতিমধ্যে দেখেছি। সিলিকোসিস শ্রমিকদের ক্ষেত্রে বেশ কিছু দাবি দাওয়া তারা আদায় করতে পেরেছেন সরকারের কাছ থেকে লাগাতার আন্দোলনের মাধ্যমে। আমরা আমাদের সংগঠনের পক্ষ থেকে একটা কাজ করেছিলাম হোশিয়ারি শ্রমিকদের মধ্যে। সেখানে প্রাথমিক সার্ভে করতে গিয়ে আমরা দেখেছি যে এই শ্রমিকদের মধ্যে কিন্তু শ্বাসযন্ত্রের সমস্যা সাংঘাতিক মাত্রায় রয়েছে এবং সেই জায়গায় কিন্তু ট্রেড ইউনিয়ন আন্দোলন গড়ে তোলার যথেষ্ট অবকাশ রয়েছে। চটকল শ্রমিকদের মধ্যে বা এই হোশিয়ারি শ্রমিকদের মধ্যে একইভাবে যেরকম সিলিকোসিসের যে সাকসেসটা পাওয়া গেছে, এই জায়গাগুলোতেও কিন্তু জনস্বাস্থ্যের আন্দোলন থেকে দাবি দাওয়াগুলোকে প্রাথমিকভাবে রাখা যায়। ট্রেড ইউনিয়ন আন্দোলনের একটা দাবি দাওয়া যেরকম থাকে ন্যূনতম মজুরি, এবং সেই জায়গা থেকে তার পাশাপাশি এই জনস্বাস্থ্যের দাবি দাওয়াগুলোকে জুড়লেও যে যথেষ্ট জোরালো এবং সাকসেসফুল আন্দোলন তৈরি করা যায়, এই জায়গায় সিলিকোসিসের মডেলটা একবার সবাইকে ভেবে দেখতে হবে। এবং এই জায়গাতে কিন্তু এখনো ওই কৃষি নির্ভর অর্থনীতির কথা যদি বলি, জুট শিল্প তার কথা কিন্তু আমরা ভাবতে পারি। হোশিয়ারি শিল্প কিন্তু আমাদের রাজ্যে ছোট ছোট করে প্রচুর জায়গায় রয়েছে। কোনো জায়গাতেই বামপন্থী ন্যারেটিভে আমরা বোধহয় শ্রমিকের প্রশ্নের অধিকারটা বাদ দিয়ে কোনো আন্দোলন সংগঠিত করার কথা ভাবতে পারি। আমার বক্তব্যের শেষ পর্যায়ে আমি একটা বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করব, সেটা হচ্ছে পরিবেশ প্রশ্ন। আমি আমার আলোচনার শুরুতে বলেছিলাম লকডাউন প্রশ্নে যেমন আমরা দেখেছিলাম জনস্বাস্থ্যের পুরো নীতিগুলোকে একদম উল্টে পাল্টে দেওয়া হয়েছিল। জনস্বাস্থ্যের একটা উলট পুরাণ আমরা দেখেছিলাম করোনা পর্বে, যেখানে প্রথম আমরা দেখলাম যে লকডাউন করোনা পর্বের আগে আমরা জানতাম সংক্রামক রোগের ক্ষেত্রে অসুস্থ মানুষকে আইসোলেশনে রাখা হয়। করোনার সময় আমরা যেটা দেখলাম সুস্থ মানুষকে লকডাউনে পাঠানো হয়েছে। এটাকেই আমরা বলছি জনস্বাস্থ্য নীতির উলট পুরাণ বা লকডাউন এবং করোনা পর্ব থেকে এখন যে জনস্বাস্থ্যের নীতিটা আমরা দেখছি অপুষ্টি নিয়ে কোনো আলোচনা নেই,
সুস্থ পরিবেশে বাঁচার অধিকার নিয়ে কোনো আলোচনা নেই, সরকারি পরিষেবা বিনামূল্যে সবাইকে দেওয়ার বিষয়ে কোনো আলোচনা নেই। সমস্ত জনস্বাস্থ্যের দায় দেখা যাচ্ছে সরকার পক্ষ ঝেড়ে ফেলছে বিভিন্ন রোগের ভ্যাকসিন দিয়ে। সংক্রামক রোগের কোনো লিমিট নেই, আমরা কটা রোগের ভ্যাকসিন দেবো, এইটাকে আমরা বলছি জনস্বাস্থ্য নীতির উলটপুরা। যেখানে মিড ডে মিলের দাবিগুলো দেখা যাচ্ছে ঠিকঠাক করে তোলা যাচ্ছে। একইভাবে আসি পরিবেশ প্রশ্নে। এই জায়গাতেও পরিবেশ প্রশ্নে দেখা যাচ্ছে আমরা ক্লাইমেট চেঞ্জ এই শব্দটা সব জায়গায় বারবার শুনছি। এই যে দেখা যাচ্ছে সিকিমের বাঁধ ভাঙলেও আমরা শুনছি ক্লাইমেট চেঞ্জ, অ্যান্টার্কটিকায় বরফ গলার জন্য সিকিমের বাঁধ ভেঙেছে। বলা হচ্ছে না যে গত 20 বছরে বাঁধ দিয়ে নিচের নদীগুলোকে আমরা ধ্বংস করে দিচ্ছি, নদীগুলোর জল ধারণের ক্ষমতা নেই, তাই ওপরের লেকগুলো পাচ্ছে। আমাদের রাজ্যের ক্ষেত্রে আমরা 80-90-এর দশকে একটা সাংঘাতিক ধরনের সমস্যা দেখেছিলাম, আর্সেনিক। সেই পরিশ্রুত পানীয় জলের সমস্যা কিন্তু আলোচনা থেকে বেরিয়ে গেছে। এইগুলো আজকে আমাদের বেকারত্বের সমস্যায় আলোচনার বিষয় নয়। কথাটা বলছি একটা বিষয়ে সকলের দৃষ্টি আকর্ষণ করার জন্য। মেন স্ট্রিম ন্যারেটিভে যদি ক্লাইমেট চেঞ্জ প্রশ্ন দেখি, সমস্ত জায়গায় সার্বিক প্রকৃতি ধ্বংসর বিষয়টা আলোচনার বাইরে বেরিয়ে গেছে। যেরকম পরিশ্রুত পানীয় জল, তার দূষণ এখন আলোচনায় নেই। জমির অতিরিক্ত সার বর্জ্য ব্যবহারের মাধ্যমে জমির উর্বরতা আমরা কিভাবে ধ্বংস করছি, এবং সেই জমির উর্বরতা ধ্বংস করার ফলে তার উৎপাদন করার ক্ষমতা কমে যাচ্ছে। তার জন্যেও কিন্তু কৃষি লাভদায়ক থাকছে না, ছোট কৃষক দেখছে আর কৃষি লাভদায়ক থাকছে না। তাকে যে মডেলটা দিয়েছিল সবুজ বিপ্লব, সেই মডেলটাও কিন্তু আজকে প্রশ্নের সামনে। এবং এই সার্বিক প্রকৃতি ধ্বংসের প্রশ্নটাই উঠছে না। সমস্ত ক্লাইমেট চেঞ্জ ন্যারেটিভে, এমনকি বামপন্থী ন্যারেটিভেও, মান্থলি রিভিউ ইত্যাদি, এইগুলোও যদি আমরা ফলো করি, সব জায়গায় সমস্ত প্রকৃতি ধ্বংসের একমাত্র কারণ দায়ী করা হচ্ছে কিন্তু কার্বন এবং কার্বন ডাই অক্সাইড ইত্যাদি সিএফসি জাতীয় দূষণকারী কিছু গ্যাসকে। সার্বিক প্রকৃতি ধ্বংস যেটা আমরা করছি, সেটা খালি এয়ার কোয়ালিটি ধ্বংস নয়। আমরা মাটি ধ্বংস করছি, আমরা জলস্তর ধ্বংস করছি, আমরা খনি থেকে কিন্তু খালি কয়লা পেট্রোলিয়াম তুলি না। এই নতুন ইভি প্রসঙ্গে, এই এত ব্যাটারি, আমরা যে নতুন ধরনের যে টেকনোলজির কথা বলছি, তাতে যে পরিমাণ ব্যাটারি এবং এই ইলেকট্রনিক ভেহিকেল, এই সব কিছু, মোবাইল ফোন, সব কিছুতে যে পরিমাণ লিথিয়াম, কোবাল্ট, তার জন্যে আমরা যে পরিমাণ খনিজ মাটির তলা থেকে নিষ্কাশন করব, তার জন্যে সার্বিক প্রকৃতি ধ্বংস, সেই জায়গার সার্বিক বাস্তুতন্ত্র ধ্বংস, সেই জায়গার মানুষকে উৎখাত, জলস্তর ধ্বংস সব আছে। এইবার আসি, আমরা দেখব আমাদের দেশে এর একটা ডেটা, যেটা বলা হয় আমাদের দেশে এবং পৃথিবীর সর্বত্র ক্লাইমেট চেঞ্জের কারণে প্রচুর মানুষ নাকি নিজেদের স্বাভাবিক বাসস্থান থেকে উৎখাত হয়েছে। ডিসপ্লেসমেন্ট, যার কারণ বলা হচ্ছে ক্লাইমেট চেঞ্জ। এই যারা উৎখাত হওয়া মানুষ, এনারা কিন্তু অবশ্যই কাজহীন মানুষ। এই আমরা আজকে যে বেকার সমস্যা বলছি, অবশ্যই যে মানুষ বাস্তুভিটা ছেড়ে পথে বেরিয়ে পড়েছেন, তার কাছে কাজও নেই। আমাদেরকে বলা হচ্ছে অ্যান্টার্কটিকায় বরফ গলার জন্য তারা কাজ হারিয়েছে। কথাটা কি খুব যুক্তিসঙ্গত? ভেবে যদি দেখি, বাঁধটা দিলাম বলে সেই পুরো জায়গার পুরো নদীটা ধরে মানুষ উৎখাত হলেন, এবং পরে যখন বন্যা হলো প্রচুর মানুষ তাদের জমি জায়গা সমস্ত কিছু হারালো। যে ভারতের মধ্যভাগে যে বিরাট বনাঞ্চল, যেখানে আদিবাসীরা রয়েছেন, তাদেরকে উৎখাত করে সেই খনিজ তোলার জন্য যে বিপুল প্রক্রিয়া চলছে আমাদের ভারতের মধ্যভাগের জঙ্গলে, সেইখানেও যে মানুষরা ডিসপ্লেসড হচ্ছেন, তারা কিন্তু আমাদের সমাজের সবচেয়ে প্রান্তিক মানুষ।
তারা গিয়ে আবার কর্মহীন হচ্ছেন। আমাদেরকে দেখানো হচ্ছে যে অ্যান্টার্কটিকার বরফ গলার জন্য তারা ভূমিচ্যুত হয়েছেন, কিন্তু আসলে তারা ভূমিচ্যুত হয়েছেন নয়া উদারবাদের এই উন্নয়নের মডেলটার জন্য। সেই বিষয়ে আমাদের সচেতন হতে হবে। আসি ওই আমাদের আজকের দিশা অনুসন্ধানের প্রশ্ন। আমি যত সমস্যা বললাম সব সমস্যার দিশা আমাদের এইটুকু আলোচনার পরিসরে হয়তো দেওয়া সম্ভব নয়। এই পরিবেশ প্রশ্নে একটা ছোট্ট উদাহরণ দিয়ে আমি আমাদের রাজ্যের ক্ষেত্রে একটা উদাহরণ দিয়ে আমি আমার বক্তব্যটা শেষ করার কথা বলি। আমি এই ইভি এবং ব্যাটারি নির্ভরতার সমস্যা প্রাকৃতিক দিক থেকে এবং খনিজ নিষ্কাশনের কারণে যে মানুষরা ডিসপ্লেসড হচ্ছে তার কথা বলেছি। আমরা যদি দেখি পরিবহন ক্ষেত্রে আমরা আমাদের দেশে এবং আমাদের রাজ্যে আইনগত একটা পরিবর্তন দেখছি। পরিবহনের ক্ষেত্রে আসার আগে আমি ইন্টারন্যাশনাল আইনগুলোর ক্ষেত্রে একটা ছোট একটা বিষয় বলে দিই। প্যারিস চুক্তি একটি আন্তর্জাতিক চুক্তি, যেটা আমাদের দেশ সহ পৃথিবীর প্রায় বেশিরভাগ দেশ সই করেছে 2015-16 সালে, এবং সেই চুক্তি অনুযায়ী আমাদের দেশ কি কি পদক্ষেপ নেবে সেটারও লিখিত নানা রকম বয়ান আমাদের ইন্টারনেট ঘাটলেই পাওয়া যায়। এবং আমাদের দেশ যে টার্গেট সেট করেছে সে বলছে, ওই আবার এই সার্বিক প্রকৃতি ধ্বংসর উল্লেখ সেখানে নেই, প্রথমেই সে বলছে যে গোটা পৃথিবীর মোট কার্বন এমিশনের মোটে 3% ভারত করে। মানে ডেভেলপিং দেশগুলো, ভারতের মতো ডেভেলপিং দেশগুলোর কার্বন এবং এই ধরনের দূষণ করার এই ধরনের নিঃসরণের পরিমাণ খুব কম। আমেরিকা সবচেয়ে বেশি এবং ইউরোপ তারপরে। আমেরিকা একাই বোধহয় প্রায় 30% নিঃসরণ করে। আমাদের দেশ 3%। মানে সরকারি ডকুমেন্টই বলছে আমরা এই গ্লোবাল সমস্যার পার্ট নই, অথচ সরকার আবার নিজেই বলছে আমরা সমাধানের রাস্তায় হাঁটব। এবং এই সমাধানের জায়গায় সরকার বলছে যে 2030 সালের মধ্যে আমরা আমাদের কার্বন ডাই অক্সাইড এমিশন 45% কমাবো এবং 2070-এর মধ্যে 0 করে দেব। এবং এই যে কার্বন ডাই অক্সাইড এমিশন কমাবো, এই যে প্রকল্প সরকার নিয়েছে, আমরা যদি দেখি আমাদের দেশে বড় ইন্ডাস্ট্রির ক্ষেত্রে কিন্তু কার্বন ডাই অক্সাইড এমিশন বন্ধ করা সম্ভব নয়। আমাদের দেশে কেন, পৃথিবীর কোনো দেশেই সম্ভব নয়, সেই প্রযুক্তি মানুষের হাতে নেই। আয়রন স্টিল ইন্ডাস্ট্রি আগামী 50 বছর কার্বন ডাই অক্সাইড এমিশন করবে। কিন্তু তাহলে সরকার এই এমিশন কমাতে বলছে, এই যে 2030-এর মধ্যে 45% কমাবে বলছে, সেই হিসেবটা দেখাচ্ছে কোথা থেকে? তার একটা বড় হিসেব হচ্ছে আমাদের পরিবহন। গণপরিবহনের ওপর এই আক্রমণ নেমে আসছে। সরকারি পরিবহন ব্যবস্থা আমাদের রাজ্যে দেখছি ভেঙে পড়ছে। প্রাইভেট গণপরিবহন আমাদের রাজ্যে একটা বাস, মানে প্রাইভেট বাসের একটা ভীষণ ভালো নেটওয়ার্ক কাজ করছে। আমরা গত 10 বছর ধরে দেখছি এই বাস মালিকরা কিন্তু তাদের ব্যবসা ধরে রাখতে পারছেন না। তার নানান কারণ আছে। একটা বড় কারণ হচ্ছে 2008, 9, 10 সাল থেকে আমাদের রাজ্যের হাইকোর্টে, আমাদের দেশের কোর্টে এরকম প্রচুর আইন পাস হয়েছে যেখানে দেখা যাচ্ছে 15 বছরের পুরনো পেট্রোল গাড়ি, 10 বছরের পুরনো পেট্রোল গাড়ি কমার্শিয়াল হলেই তাকে বাতিল করে দিতে হবে। সেখানে যে বাস মালিকের হাতে একটা দুটো বাস যিনি চালান, তার পক্ষে 15 বছর বাদে এই রেকারিং কস্টটা সামনে চলাই সম্ভব নয়। তিনি কম্পিটিশন থেকে বেরিয়ে যাবেন। সরকারি ব্যবস্থা তো, সরকারি পরিবহন ব্যবস্থার উপর থেকে সরকার হাত তুলে নিচ্ছে। পুরনো পেট্রোল ডিজেলের যে বাস রুটগুলো ছিল আমরা দেখছি সেগুলো অনেকগুলো উঠে যাচ্ছে। নতুন বাস সরকার যা আনছে সব ইভি। এই ইভি বাসের প্রকৃতিগত সমস্যা, মানে এই ইভি বাস রাস্তায় আনার ফলে আসলে প্রকৃতির দিক থেকে আদৌ কোনো লাভ হয় কি না, এটা প্রশ্ন আকারে আমি সবার সামনে ইতিমধ্যেই রেখেছি। এবং সেই প্রকৃতি ধ্বংসের জন্য উদ্বৃত্ত মানে
কর্মহীন একদল মানুষও তৈরি হন, সে কথাও আমি রেখেছি। এবার এই যে ইভি বাস এখানে আনা হচ্ছে, আমাদের রাজ্যেই দেখব ইভি বাসগুলোয় আমাদের সিএসটিসি বা ইত্যাদি এই সমস্ত সংগঠন, এই সমস্ত অর্গানাইজেশনগুলোয় ইভির বাসের দায়িত্ব এবং মেনটেনেন্স যারা করছেন তারা আবার চুক্তিবদ্ধ ছিলেন। তার মানে যারা আগেকার পার্মানেন্ট এমপ্লয়ি ছিলেন তাদের ওই 50-এর পর বিআরএস রিটায়ারমেন্ট করিয়ে দেওয়ার একটা প্রকল্প এর মধ্যেই পরিবহন কর্মীদের মধ্যে শুরু হয়ে গেছে। প্রাইভেট ট্যাক্সির ক্ষেত্রেও এই একই সমস্যা। 15 বছরের এই আইন মারাত্মক। এই ওলা উবের বাইকের ক্ষেত্রে যারা এখন ব্যবসায় নামছেন, ডেলিভারি ব্যবসায় নামছেন, এদের ক্ষেত্রেও কিন্তু ঠিক 15 বছর 20 বছর বাদে এই একই সমস্যা আবার আসবে। অটোর ক্ষেত্রে একটা সমস্যা আমি সবাইকে চোখে আঙুল দিয়ে দেখাবো। আমাদের গত 10 বছরে আমাদের রাজ্যেই যদি আমরা দেখি, ধার নিয়ে সমস্ত অটোগুলোকে এই অটো মালিক এবং অটো চালকরা তারা ডিজেল থেকে গ্যাসে রূপান্তরিত করেছেন। এদের সবার ধার এখনো শোধ হয়নি। ইতিমধ্যে আবার ইভির প্রকল্প আনা হচ্ছে। তার মানে এই আগের ধার শেষ হবে না, আবার একটা নতুন ধারকে রিস্ট্রাকচার করে আবার একটা নতুন ধারের প্রকল্পে এদেরকে জড়ানো হবে। অবশ্যই এর ফলে যেটা হবে, এই ঋণের দায় সবাই নিতে পারবেন না এবং আবার বেকারের সংখ্যা বাড়বে। তো পরিবেশ প্রশ্নেও এই জায়গাটা সবাইকে ভেবে দেখতে বলবো। যেরকম জনস্বাস্থ্যের প্রশ্নেও আমরা দেখছি বামপন্থী দলগুলো গিয়ে মেইনস্ট্রিম সরকারি ন্যারেটিভ বা কর্পোরেটদের ন্যারেটিভকে সাপোর্ট করে দিচ্ছেন। এখানেও দেখা যাচ্ছে আমাদের পরিবেশ আন্দোলনের জায়গায় বামপন্থী পরিবেশ আন্দোলন কিন্তু কার্বনকেই সবচেয়ে বড় বিলেন খাড়া করছে। সার্বিক প্রকৃতি ধ্বংসর মডেল তারা বলছেন না। এই মডেলটাও তারা বলছেন না যে সত্যি যদি আমাকে শহরের কার্বন নিঃসরণ কমাতে হয়, সেটাই যদি উদ্দেশ্য হয়, মানে আমরা এখন আমাদের শহরেই বোধহয় দেখতে পাই অফিস টাইমে গণপরিবহন নেই, কিন্তু বিরাট বিরাট গাড়ি 6 সিটার 8 সিটার গাড়ি অফিস যাচ্ছেন এসি চালিয়ে একটি মানুষ বসে। আমাকে কার্বন নিঃসরণ বন্ধ করতে হলে আমি 1000 সিসির ওপর প্রাইভেট গাড়ি বিক্রি করার ওপর ক্যাপ আনবো, নিষেধাজ্ঞা জারি করবো। আমি কেন রাত 10টায় যিনি কয়লার উনুন জ্বালিয়ে রাস্তায় রুটি তরকা বিক্রি করছেন, আমি কার্বন নিঃসরণের দায় কেন তার উপর চাপাবো? এই সমস্ত প্রকৃতি সংরক্ষণের দায় চাপানো হচ্ছে সবচেয়ে প্রান্তিক শ্রেণীর মানুষের ওপর এবং খুচরো ব্যবসার ওপর, পরিবহন শ্রমিকদের ওপর, এবং আসল পরিবেশ ধ্বংস করছে যে ধ্বংস হচ্ছে যে মডেলে, সেই মডেলটা আলোচনার বাইরেই থেকে যাচ্ছে। এই বিষয়টাকে মানে আগামী দিনে আমার মনে হয় এই পরিবেশ প্রশ্নে আরো আক্রমণ নেমে আসবে। এই বেকারি সমস্যার বিষয়ে এই প্রশ্নটা আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠবে। এবং আবার একবার মনে করিয়ে দেবো, ইউনিভার্সাল বেসিক ইনকামের যে সমস্যাটা, এই প্রশ্নগুলো রেখেই আমি আমার বক্তব্য শেষ করতে চাই। নমস্কার।